হাসি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো ক্যাপাবিলিটিকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো আজকের বংশ শুরু করা যাক। স্যার, আজকে এখানে যে নতুন ডক্টরে জয়েন করার কথা তিনি চলে এসেছেন। আচ্ছা, পাঠিয়ে দাও ওকে। কিছুক্ষণ পর, মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসুন। স্যার, আমি ডক্টর জিয়ন জাংকুক, আজকে আমার এখানে জয়েন করার কথা। ও হ্যাঁ, এসো বসো। তোমাকে তুমি করেই বলছি, কিছু মনে করো না জানো, তুমি আমার থেকে অনেকটাই ছোট। না স্যার, মনে কেন করবো, আমাকে তুমি করে বলতে পারেন। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার মতো একটা ব্রিলিয়ান্ট ডক্টর এখানে কেন? মানে তুমি তো আরো ভালো জায়গা ডিজার্ভ করো। স্যার, এই শহরেই আমার বড় হয়ে ওঠা, আমার সবকিছু। এই শহরে আমার অনেক আবেগ জড়িয়ে আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই জন্যই এখানে জয়েন করা। আসলে আমি এখানকার জন্য কিছু করতে চাই। বাহ, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। বাই দ্য ওয়ে, তোমাকে আমি একটা নতুন কেস দিতে চাই। আসলে ভরসা করে আমি এটা কাউকে দিতে পারিনি, আমি এতদিন এই কেসটা দেখছিলাম। হ্যাঁ স্যার, বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। এসো আমার সাথে। এরপর ডক্টর কাই জাংকুককে কোথাও একটা নিয়ে যায়। ওকে দেখছো? ও হলো তোমার পেশেন্ট। জাংকুক তাকিয়ে দেখলো সামনে একটি অল্প বয়সী মেয়ে বসে আছে, নিশ্চুপ, এক দৃষ্টিতে সামনের দিকেই তাকিয়ে আছে, চোখের পলকটা পর্যন্ত ফেলছে না, নড়াচড়াও করছে না। স্যার, পেশেন্টের ডিটেলসটা কি দেয়া যায়? সত্যি কথা বলতে পেশেন্টের কোনো ডিটেলস আমার কাছে নেই। ওর নাম কি, কোথায় থাকে, আমি কিছুই জানি না। সপ্তাহখানেক আগে আমি হসপিটাল থেকে ফেরার সময় হঠাৎই আমার গাড়ির সামনে এসে পড়ে। আমি ঠিক বুঝতে পারিনি, ধাক্কা লেগে যায়। তারপর আমি তাকে এখানে এনে ভর্তি করি। আর তারপরে ওর জ্ঞান ফেরার পর থেকে না ও কোনো কথা বলছে আর না হাঁটাচলা করছে। সত্যি কথা বলতে ওকে অনেকভাবে চেক আপ করা হয়েছে, কিন্তু তেমন কোনো চোটও শরীরে নেই। কিন্তু তারপরেও এটা কেন হচ্ছে ঠিক বুঝতে পারছি না। মেয়েটা যেন সবসময় একটু ভয় থাকে, কারোর সামনে যেতে চায় না, কেউ সামনে গেলে কেমন যেন সিটিয়ে থাকে। শুধুমাত্র আমার সামনেই কোনো রিয়াকশন দেয় না। এখনো পর্যন্ত মেয়েটার মুখ থেকে একটা কথাও কেউ বার করতে পারেনি। এই কেসটা আমি তোমাকেই দিতে চাইছি। তুমি একবার দেখো, বোঝার চেষ্টা করো ওর প্রবলেমটা ঠিক কোথায়, ওর রোগটা আসলে কি। দেখো, ও বোবা নয়, এমনকি হাঁটতে চলতেও পারতো। কারণ আমার গাড়ির সামনে যখন হঠাৎ করে চলে আসে এবং আমার গাড়িতে যখন ধাক্কা লাগে, তখন কিন্তু ও চিৎকার করেছিল। আর গাড়ির সামনে সে হেঁটেই এসেছিল, শরীরেও তেমন কোনো আঘাত নেই। তারপরেও ওর সমস্যাটা ঠিক কি সেটাই কেউ বুঝতে পারছে না। ওকে স্যার, আমি পুরোপুরি দেখার চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না। আমি আজ থেকেই ওর ট্রিটমেন্ট শুরু করতে চাই। বেস্ট অফ লাক বলে স্যার সেখান থেকে চলে যান। জাংকুক আস্তে আস্তে মেয়েটার সামনে যায়। জাংকুক মেয়েটার সামনে গিয়ে বসতেই মেয়েটা ভয়ে একটু পিছন দিকে সরে যায়। এই, ভয় পেও না, আমি তোমার নতুন ডক্টর। আজ থেকে আমি তোমার ট্রিটমেন্ট করব। আচ্ছা, তোমার নাম কি? মেয়েটি কোনো উত্তর দেয় না। জাংকুক অনেকক্ষণ ধরেই অনেক কথা তাকে জিজ্ঞাসা করে, কিন্তু কোনো উত্তর সে পায় না। মেয়েটি সেই একইভাবে বসে রয়েছে। উফ, আমি তখন থেকে বকবক করেই যাচ্ছি, কিছু তো বলো। মেয়েটি চোখটা তার দিক থেকে সরিয়ে নেয়। জাংকুক একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর সে ট্রিটমেন্ট শুরু করার জন্য মেয়েটির দিকে এগিয়ে যায়। মেয়েটি তাকে তার দিকে এগিয়ে আসতে দেখে ভয় আর একটু সিটিয়ে যায়। তুমি ভয় পেও না, আমি জাস্ট তোমার চিকিৎসা শুরু করব। তোমাকে তো সুস্থ হতে হবে, এইভাবে হসপিটালে কতদিন থাকবে? তুমি তো কিছু বলছো না, তাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কি কথা বলতে পারছো না নাকি কথা বলতে চাইছো না, সেটা কি একটু জানতে পারি? মেয়েটি আবার কিছুক্ষণ জাংকুকের দিকে তাকিয়ে থাকে, তারপর আবার চোখটা সরিয়ে নেয়। জাংকুক একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার তার দিকে এগিয়ে যায়। জাংকুক তার দিকে হাত বাড়াতে গেলে মেয়েটা এক ঝটকায় তার হাতটা ধরে নেয়। আরে বাবা, আমার হাত ধরে রাখলে আমি তোমার ট্রিটমেন্ট করব কি করে? স্যার, আমার মনে হয় ও চাইছে না আপনি ওকে টাচ করুন, কিন্তু এরকম করলে আমি ওর ট্রিটমেন্ট করব কি করে? স্যার, ওটাই এর সমস্যা, ও কাউকে টাচ করতে দেয় না, এই জন্যই কোনো ডক্টরই ওর চিকিৎসা করতে পারছে না। স্যার, আমার মনে হয় ওর সাথে এমন কিছু হয়েছে যার জন্য সকলকে এতটা ভয় পায়। জাংকুক আর কিছু বলে না, সেখান থেকে নিজের কেবিনে চলে যায় আর ভাবতে থাকে কিভাবে এই সলিউশন বের করা যায়। এভাবে একটা সপ্তাহ কেটে যায়। পরপর কয়েকদিন জাংকুকের সাথে সে একই ব্যবহার করে, কিন্তু তারপর আস্তে আস্তে একটু নর্মাল হয়। জাংকুক এখন তেকে টাচ করলে তে কিছু বলে না, তাই জাংকুকেরও ট্রিটমেন্ট করতে একটু সুবিধা হয় তাকে। জাংকুক, কি মনে হচ্ছে, ওর প্রবলেমটা কি? স্যার, আমার মনে হচ্ছে কোনো শক পেয়েছে, যার জন্য ও এরকম বিহেভ করছে। শক? হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে।
হয়তো ওর সাথে এমন কিছু ঘটেছে যার জন্য ও এমন বিহেভ করছে, বাট এখন আমার সাথে একটু নর্মাল হয়েছে। আমি তাই ওর ট্রিটমেন্ট ঠিক মতো চালু করার চেষ্টা করছি আর জানার চেষ্টা করব অ্যাকচুয়ালি ওর সাথে কি হয়েছে। আমার তোমার উপর ভরসা আছে। ঠিক আছে, আজকে আমি একটু ব্যস্ত আছি, তাই আমাকে এখন বেরিয়ে যেতে হচ্ছে। তোমার সাথে আবার পরে কথা বলবো। ওকে স্যার। কাজ কত দূর? এই তো স্যার হয়ে এসেছে। পাখি এখন আমাদের হাতের মুঠোয়, কিন্তু পাখি বহুত ঘাটতেরা, সহজে ওকে রাজি করানো যাবে বলে মনে হচ্ছে না। রাজি না হলে টনিক দাও, তবে হ্যাঁ বুঝে সুঝে, আগের মতো ভুল এবার যেন আর না হয়। না না স্যার, ঠিক আছে। ফোনটা রাখো, সন্ধ্যাতে দেখা হচ্ছে। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। এভাবে কেন আটকে রেখেছো আমাকে এখানে? তোর কপাল ভালো, তোকে শুধু আটকে রেখেছি। 2 বছর আগে হলে তোর অবস্থা এতক্ষণে টাইট হয়ে যেত, তোর এই ঘাটতারামি কোথায় উড়িয়ে যেত। নিহাত একটু চাপে আছি তাই। ভালোই ভালোই বলছি, টাকাটা দিয়ে দে। আমি কোনো টাকা দেব না। তাই নাকি? ঠিক আছে, সন্ধ্যেতে স্যার আসছে, উনিই তোকে দেখে নেবে। ততক্ষণ তুই এখানে থাক। বলে লোকটি মেয়েটির চুলের মুঠি ধরে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। পড়ে গিয়ে মেয়েটির মাথা বেড়ে রক্ত বেরোতে লাগলো। অন্যায় পর অন্যায় করে চলেছে তোমরা, দেখো এর শাস্তি তোমরা খুব শিগগিরই পাবে। আরে থাম, আমাদের শাস্তি দেওয়ার ক্ষমতা কারণ নেই, দিতে পারলে 2 বছর আগেই দিত। ওই ঘটনার থেকে যখন বেরিয়ে আসতে পেরেছি তখন এটা তো সামান্য জিনিস। একবার ছাড় পেয়েছো তার মানে এই নয় তোমরা বারবার ছাড় পেয়ে যাবে। এমন দিন নিশ্চয়ই আসবে, শাস্তি তোমরা পাবেই। হ্যাঁ, আর সেই দিন আসার আগে তুই অন্ধকারে মিলিয়ে যাবি। বলে লোকটি দরজা বন্ধ করে সেখান থেকে বেরিয়ে যায়। পিপিলিকার পাখা গজায় মইবার তরে, তোদের সময় হয়ে এসেছে। এই শহরে দুর্গা প্রবেশ করে নিয়েছে তোদের মতো অসুরদের দমন করার জন্য। একটু একটু করে তোড়পে তোড়পে সব কটাকে শেষ করব, সব কটাকে। কে তুমি? আমাকে এখানে ধরে রেখেছো কিসের জন্য? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, নইলে তোমার যে কি হাল হবে তুমি ভাবতেও পারবে না। আমার হালের কথা পরে ভাবিস, আগে নিজের কথা চিন্তা কর, কিভাবে বাঁচবি। আগে বেঁচে তো থাক, তারপরে সে না আমার অবস্থা নিয়ে ভাববি। তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। 2 বছর আগে সেই ঘটনায় তাকে যেমন তোড়পে তোড়পে মেরেছিস, আজকেও আমরা তোকে সেইভাবেই তোড়পে তোড়পে মারবো। ছেড়ে দাও, কি করছোটা কি? ছেড়ে দাও আমাকে, কি করছো? কাটা ঘায়ে নুন লঙ্কা ছিটে দিচ্ছি, দেখ কতটা কষ্ট হয়। চিৎকার কর, চিৎকার কর তোরা, তোদের চিৎকারে আমার কান শান্তি পাবে। আরো চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। অসুর থাকবে কতক্ষণ, অসুর যাবে বিসর্জন। ব্রেকিং নিউজ, শহরে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। পাওয়া গিয়েছে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ, যার মুখ দেখে আইডেন্টিফাই করা খুবই কঠিন। তাকে দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড নৃশংসতার সাথে তাকে হত্যা করা হয়েছে। তার মৃতদেহের সাথে উদ্ধার হয়েছে ছোট্ট একটি ত্রিশূল। হ্যালো স্যার, কাল রাত থেকে বাবলুর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। কি কি বলছোটা কি? কোথায় গেছো? জানি না স্যার, মেয়েটাকে আটকে রেখে বেরিয়েছিল, তারপর থেকে ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর মেয়েটার খবর কি? মেয়েটারও কোনো খোঁজ নেই স্যার, ওকেও পাওয়া যাচ্ছে না। কি যাতা বলছো কি? ওই মেয়েকে খুঁজে বার করো, নাহলে তোমাদের সব কটাকে একটা একটা করে আমি মারবো। ওই মেয়েটাকে যে করেই হোক খুঁজে বার করো। ওকে যদি আমরা ধরতে না পারি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোমরা সব এক একটা অপদার্থের দল। খোঁজো খোঁজো, খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যাবে, কিন্তু কোনো দিনও খুঁজে পাবে না। মেডিসিনটা নাও, কে ঘুমোতে হবে। মেয়েটি হাত দিয়ে মেডিসিনটা সরিয়ে দেয়। এরম করলে হবে না, মেডিসিন নিতে হবে তোমায়, নইলে সুস্থ হবে কি করে। মেয়েটি কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে, তারপর মুচকি হেসে মুখটা ফিরিয়ে নেয়। কি ব্যাপার বলো তো তোমার? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখান থেকে যেতেই চাও না, এখানেই থাকতে চাও নাকি? এখানকার মানুষগুলো বুঝি তোমার অনেক পছন্দ? যাকগে, দেখো অনেক রাত হয়ে গেছে, মেডিসিনটা নাও, খেয়ে ঘুমিয়ে পড়ো। এবার আর মেয়েটি কোনো কথা বলে না, মেডিসিনটা খেয়ে নেয়, তারপর সে শুয়ে পড়ে। হেই, মেয়েটাকে দেখেছিস?
ভাই দেখতে কিন্তু জোস যাই বল না কেন, দেখ মেয়েটার কোনো চাল চুল নেই, কথাও বলে না, নড়াচড়াও করে না, এক জায়গাতেই বসে থাকে। মেয়েটাকে নিয়ে একটু খেললে কেমন হয়? হ্যাঁ, তোর স্বভাব আর গেল না তাই না? এসব কথা এখন চিন্তাও করিস না। এমনিতেই 2 বছর আগের ওই ঘটনা গোদের ওপর বিষ ফোড়ার মতো হয়ে রয়েছে। তার মধ্যে নতুন করে কিছু করলে কিন্তু আমাদেরকে কেউ আর বাঁচাতে আসবে না। আরে তুই এত রেগে কেন যাচ্ছিস? রাগাটা কি স্বাভাবিক নয়? আচ্ছা আমি কি তোকে সবটা দিতে পারছি না? কোথাও কি খামতি রয়ে গেছে? আরে ইয়ার তুই রাগ কেন করছিস? তুই হলি আমার পার্মানেন্ট জিনিস, আর এরা হচ্ছে টেম্পোরারি। দেখ যাই বল, এই মেয়েটাকে একটু তোর সাথে কথা বলাই বেকার। আমি চললাম, আমার ডিউটি আছে। আরে ইয়ার রাগিস না, তারা আমিও যাব। এতক্ষণে এদের বলা সবকটা কথাই জাংকুক শুনতে পেয়েছে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, হাতে থাকা স্টেথোস্কোপটাকে চেপে ধরে রেখেছে। এই মুহূর্তে তাকে দেখে মনে হচ্ছে হাতের সামনে যা পাবে সব কিছুকে তছনছ করে দেবে। জল জল, কেউ একটু জল দেবে প্লিজ? একটু কেন, 1 ফোঁটা জলও তোদের মুখে কেউ দেবে না। কে? তোদের জম। কে তুমি? আমরা এখানে কেন? এখানে কেন সেটা তো একটু পরেই বুঝতে পারবি। 2 বছর ধরে তোদেরকে খুঁজে চলেছি, অবশেষে তোদের সব কটাকে খুঁজে পেয়েছি। কি ভেবেছিলিস বেঁচে যাবি? আমার হাত থেকে কেউ বাঁচবি না তোরা। তোদের সব কটাকে একটা একটা করে খুঁজে খুঁজে শেষ করব। কে তুমি? কি বলছো এসব? আমরা কি করেছি? কি করেছিস মনে আছে জিমিনকে? জিমিন? হ্যাঁ জিমিন, মনে পড়েছে? দেখো ওর সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। কে তুমি? আমি তো বলিনি ওর সাথে তোদের কোনো লেনাদেনা আছে, তাহলে হঠাৎ করে তুই এই কথা কেন বলছিস? দেখো তুমি যেই হও আমাদেরকে প্লিজ ছেড়ে দাও। ছেড়ে দেব? তোরা ছেড়েছিলিস ওকে? প্রাণের ভিক্ষা চেয়েছিল তোদের কাছে, ছেড়েছিলিস ওকে? ছাড়িসনি, কেউ ছাড়িসনি ওকে। তাই আজ তোরাও আর ছাড়া পাবি না। যতটা কষ্ট তোরা ওকে দিয়েছিস তার দ্বিগুণ কষ্ট আমি তোদের দেব। তোদের সব কটা অসুরকে আমি বধ করব, তবেই আমার শান্তি। দেখো আমরা কিছু জানি না, আমাদেরকে যা বলা হয়েছিল আমরা তাই করেছিলাম। কেউ বললো বলে তোরা এটা করে ফেললি। ও তোদের বিশ্বাস করতো, বন্ধু ভাবতো, আর তোরা কি করলি? বন্ধুত্বের নামে সুযোগ নিলি। বন্ধু নামের কলঙ্ক তোরা। তোদের মতো মানুষের জন্য মানুষ বন্ধুত্ব করতেও ভয় পায়, কাউকে বিশ্বাস করতেও ভয় পায়। তোদের মতো নরকের কীটেদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, বুঝতে পেরেছিস? বলে হাতে থাকা ত্রিশূলটা দিয়ে একের পর এক আঘাত তাদের আনতে থাকে। আর তারপরে আগের দিনের মতো একই পদ্ধতিতে ওদের গায়ে নুন আর লঙ্কার গুঁড়ো ছিটাতে থাকে। ওরা ব্যথায় চিৎকার করে ওঠে, আর সেটা থেকে সামনের ব্যক্তিটি অট্ট হাসিতে ফেটে পড়ে। শহরে আবার একই দুর্ঘটনা। এবারও মৃত ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব হয়ে ওঠেনি। এবারে মৃতদের মধ্যে রয়েছে একজন মহিলা এবং আর একজন পুরুষ। আর আগের বারের মতোই এবারেও তাদের সাথে পাওয়া গেছে একটি ছোট্ট ত্রিশূল। তবে কি শহরে দুর্গার আগমন ঘটেছে? কিন্তু কাদের মারছে সে, কেনই বা মারছে, সেটা এখনো পর্যন্ত ধোঁয়াশাই রয়ে গিয়েছে। আরো বিস্তারিত খবর জানতে গেলে চোখ রাখুন এমবিটিভির পর্দায়। এরপর 2 দিন কেটে গেছে, সানা এবং সুহর কোনো খবর পাওয়া যায়নি। তারা 2 দিন ধরে নিখোঁজ। স্যার কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। প্রথমে বাবলু মিসিং, তারপরে সানা আর সুহ মিসিং, আর ঠিক এর মধ্যেই শহরে 3-3টে খুনের খবর পাওয়া যাচ্ছে। স্যার কেউ কি কোনোভাবে আমাদের পিছনে লেগে গেছে? খবর নাও ইডিয়েট। কে করছে আর কেনই বা করছে? যে এই কাজ করছে তাকে 7 দিনের মধ্যে আমার পায়ের সামনে এসে ফেলবে, নইলে তোমাদের কিন্তু আমি শেষ করে দেব। ওকে স্যার। খোঁজো খোঁজো, খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে। আমি চাইলেই এখনই তোমাকে শেষ করে দিতে পারি, কিন্তু এখন নয়। তোমাকে শেষ করার আগে তোমার বিরুদ্ধে আমি সমস্ত প্রমাণ জোগাড় করব, যাতে এই ভালো মানুষের মুখোশের আড়ালে থাকা তোমার ওই আসল চরিত্রটা সবার চোখের সামনে ফুটে ওঠে। 2 বছর আগে হাজার প্রতিবাদ করা সত্ত্বেও তুমি সাধু সেজে বেরিয়ে এসেছিলে। সেই সময় সবাই সবটা জানার পরেও শুধুমাত্র প্রমাণের অভাবে তুমি ছাড়া পেয়ে গিয়েছো। তাই এবার সমস্ত প্রমাণ নিজের হাতে আনবো, আর তারপরে হবে তোমার বিনাশ। কি হচ্ছে কি এসব? আমাদের একের পর এক লোক গায়েব হয়ে যাচ্ছে দিনের পর দিন, অথচ কে করছে কেন করছে কিচ্ছু তোমরা খুঁজে বার করতে পারছো না অপদার্থের দল।
স্যার আমরা চেষ্টা করছি, কিন্তু কে কিভাবে করছে আমরা কিছুতেই তাকে ধরতে পারছি না। যে খেলছে সে খুব বড় মাপের খেলোয়াড়, সে সমস্তটা করার আগে পুরো প্রি প্ল্যান করে নিচ্ছে। আমার মনে হচ্ছে স্যার আমাদের ওপর প্রতিনিয়ত সে নজর রাখছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব জানি না স্যার, বুঝতে পারছি না। একবার যদি ধরতে পারি আমি তাকে, তো এমন হাল করব যাতে তার এই খেলার শখ সারা জীবনের মতো মিটে যায়। স্যার একটা জিনিস নোটিস করেছেন, ওই নতুন ডাক্তার এখানে আসার পর থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। কোনোভাবে ওই ডাক্তার এসবের সাথে জড়িত নয় তো? কি যাতা বলছো, ওই ডাক্তার কিভাবে এসব করবে? স্যার কেন জানি না, তবে ওই ডাক্তারকে কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে, ওর ওপর নজর রাখো। আচ্ছা স্যার ঠিক আছে। জাংকুক, যদি তুমি এটা হয়ে থাকো না, তবে তোমার এই খেলার ফল ভয়ঙ্কর হতে চলেছে। জাংকুক ডিউটি সেরে বাড়ি ফিরছিল, হঠাৎ গাড়ির সাইড মিররে দেখতে পেল পিছন থেকে কোনো গাড়ি তাকে ফলো করছে। জাংকুক গাড়িটাকে একটু স্লো করে, সেই গাড়িটাও স্লো হয়ে যায়। জাংকুক এবার বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। জাংকুক অ্যালার্ট হয়ে যায়, আস্তে আস্তে গাড়ির স্পিড বাড়িয়ে ফেলে, পিছনের গাড়িটাও স্পিড বাড়ায়। জাংকুক এই রাস্তা ওই রাস্তা ওদের ঘোরাতে থাকে। গাড়িটা জাংকুককে ফলো করতে করতে বুঝতেই পারেনি তারা আসলে কোথায় এসে পড়েছে। জাংকুকের গাড়িটা একটা গোডাউনের ভেতর চলে যায়, পিছনে থাকা গাড়িটাও সেই গোডাউনে প্রবেশ করে। গোডাউনে থাকা আলোটা জ্বলছে নিচ্ছে। সেই পিছনের গাড়িটা গোডাউনে প্রবেশ করে দেখে জাংকুকের গাড়িটা এক সাইডে দাঁড় করানো। পিছনে থাকা গাড়ির লোকগুলো বেরিয়ে আসে। জাংকুকের গাড়ির সামনে গিয়ে জাংকুককে বের করতে গিয়ে দেখে গাড়ির ভিতরে কেউ নেই। এই ডক্টর, কোথায় আছিস? কোথায় লুকিয়ে আছিস? বেরো, বেরো বলছি, সামনে আয়। অনেক খেলেছিস, এবার বেরো সামনে, আজই তোর শেষ দিন। খিরে ভয় পেয়ে লুকিয়ে পড়েছিস নাকি? যেখানেই লুকিয়ে থাক, পাতালে থাকলে তোকে পাতাল থেকে আজকে টেনে বার করব। নিজেকে খুব বুদ্ধিমান মনে করিস তাই না? ভেবেছিলিস তোকে আমরা ধরতে পারবো না? বসকে ফোন কর, ডাক এখানে, আর বেরোনোর রাস্তাও বন্ধ করে দে। হ্যালো বস, বলে ফেলো। বস, ওর খোঁজ পেয়ে গেছি, ওকে আটকে ফেলেছি, আপনি এখানে চলে আসুন। ওই আমাদের চোখের ধুলো দিয়ে এদিক ওদিক ঘোরাচ্ছিল, আপনি এখানে আসুন, বাকিটা আপনি ওর মুখ দিয়ে বার করবেন। লোকেশনটা পাঠিয়ে দে। ওকে বস। এই তোরা খোঁজ ওকে, আমি বসকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। ওই তো ওখানে লুকিয়ে আছে, ধর ধর ওটাকে। কে তোমরা? আমার পিছন কেন করছো? ন্যাকামো হচ্ছে, ন্যাকামো? হ্যাঁ সব জানি আমরা, সবটা জেনে গেছি। তুই আমাদের লোকগুলোকে এক এক করে শেষ করেছিস তাই না? কি চাস? কেন করছিস এরকম? কি বলছেনটা কি? আমি কেন এসব করতে যাব? আমি কেন কাউকে শেষ করতে যাব? আমি একটা ডক্টর। আরে ছাড়, তোর মতো অনেক ডক্টরকে আমাদের দেখা আছে। এই বাদ তো এটাকে, বাকিটা বস এসে যা করার করবে। সবাই মিলে জাংকুককে ধরে একটা চেয়ারের সাথে বাঁধে। জাংকুক জোরে জোরে চিল্লাতে থাকে, এই বড্ড চিল্লাচ্ছে, ওর মুখটাকে আটকা। কিছুক্ষণের মধ্যেই ওদের বস লোকেশনে এসে হাজির হয়। এই তোরা ওকে এখানে কেন নিয়ে এসেছিস? মানে স্যার কেন, কি হয়েছে? কি হয়েছে মানেটা কি? হসপিটালের গ্যারেজে কেন নিয়ে এসেছিস ওদের? হসপিটালের গ্যারেজ মানে? হ্যাঁ এটা আমাদের হসপিটালের গ্যারেজ, তোরা চিনিস না? এতক্ষণে চারপাশটা সবাই খেয়াল করে, সত্যি তো তারা তো হসপিটালের গ্যারেজেই আছে। ঠিক তখনই একটা অট্ট হাসি সবার কানে বেজে ওঠে। সবাই এদিক ওদিক তাকাতে থাকে সেই হাসির উৎস খোঁজার জন্য। জাংকুকের দিকে তাকিয়ে দেখে জাংকুক তো নয়, ওর মুখ তো বাঁধা। তাহলে এটা কে? কণ্ঠটাও কোনো পুরুষালী কণ্ঠ মনে হচ্ছে না। বাহ বাহ বাহ, অসুর নিজে এসেছে দুর্গার ডেরায়। অবশেষে রাঘব বল তাহলে জালে ধরা পড়লো। এই দিনটার অপেক্ষায় তো ছিলাম এতগুলো দিন, আজ একেবারে গোড়া থেকে সব কটাকে উগড়ে ফেলবো। কে কে তুই? সামনে আয়। সামনে তো আসবই, এত তারা কিসের? আগে তোমাদের সাথে একটু আতিথেয়তা করি। বলতেই সেখানে কিছু একটা পড়ার শব্দ হয়, একটা গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই সেখানে থাকা প্রত্যেকটা ব্যক্তি অজ্ঞান হয়ে যায়। জাংকুক এতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। কেউ একজন দৌড়ে এসে জাংকুকের নাকে মুখে একটা মাস্ক পরিয়ে দেয়। তুমি ঠিক আছো? ঠিক আছি আমি। এদের সব কটাকে বেঁধে ফেলতে হবে, তাড়াতাড়ি, কুইক। এরপর জাংকুক আর সেই ব্যক্তিটি মিলে সব কটাকে ধরে বেঁধে ফেলে। 1 ঘন্টা পর এক এক করে সবার জ্ঞান ফিরতে থাকে। কাইয়ের জ্ঞান ফিরতে কাই দেখে সে একটা চেয়ারের সাথে বাঁধা। আশেপাশে তাকিয়ে দেখে তার সমস্ত সাঙ্গপাঙ্গকে চারিদিকে বেঁধে রাখা হয়েছে।
তাই সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। কোনো লাভ নেই, তাই ব্যর্থ চেষ্টা করবেন না। তাই সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তুমি? হ্যাঁ, আমি। আশা করেননি নিশ্চয়ই আমাকে এখানে। ইস, বড্ড আফসোস হচ্ছে তাই না? সেদিন যদি গাড়ির তলা চাপা দিয়ে আমাকে মেরে ফেলতেন তাহলে আজকে এই দিনটা আপনাকে দেখতে হতো না। আহা গো, নিজের মৃত্যুকে নিজের হাতে করে হসপিটালে এনে তার চিকিৎসা করানো হচ্ছিল এতদিন। তার মানে তুই এসব করছিস? হ্যাঁ, আমি এসব করেছি। বিশ্বাস হচ্ছে না তাই না? না, তবে সম্পূর্ণটা আমি একা করিনি, আমার সাথে জাঙ্কুকও ছিল। কি? তার মানে এতদিন ভালো মানুষের মুখোশ পরে থেকে তোরা দুজন আমারই সাথে খেলছিলিস, এমন একটা ভাব করতিস যেন দুজন দুজনকে চিনিসই না। ঠিক ধরেছ, তুমি অনেক ব্রিলিয়েন্ট। তোমাকে আজ আমি একটা গল্প বলবো, মন দিয়ে গল্পটা শোনো, হয়তো একটু চেনা চেনাও লাগতে পারে। বলে মেয়েটি তার পকেট থেকে ছোট্ট একটা ত্রিশূল বার করে নেয়। একটা গ্রামে 4 জন বন্ধু ছিল, তার মধ্যে 2টি মেয়ে এবং 2টি ছেলে। তাদের বন্ধুত্ব প্রচণ্ড গভীর ছিল। ছোট থেকে একসাথে পড়াশোনা করে একসাথে খেলে দুলে তারা বড় হয়েছে। একসাথে বড় হতে হতে কখন যে তারা একজোড়া প্রেমিক যুগল হয়ে উঠেছিল সেটা তারা জানে না। বেশ ভালো কাটছিল দিনগুলো। 4 জনই অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। উচ্চ মাধ্যমিকে তারা অনেক ভালো রেজাল্ট করে। তাদের মধ্যে 2 জন ডাক্তারি পড়তে যায় আর বাকি 2 জন বিজনেস নিয়ে পড়াশোনা করে। সে থেকে তাদের পড়াশোনার রাস্তাটা আলাদা হয়ে যায়, তবে তাদের বন্ধুত্বের মধ্যে এতটুকুও আঁচড় পড়েনি। সুযোগ পেলেই তারা একসাথে অনেক আড্ডা দিত, মজা করত। দেখতে দেখতে তাদের ডক্টরি পড়া প্রায় শেষ হয়ে এসছে। তারা ঠিক করে যে যার ভালোবাসার মানুষকে বিয়ে করবে। বেশ ভালোই চলছিল তাদের জীবন। তাদের মধ্যে যেই মেয়েটি ডক্টরি পড়ছিল সে আসে এই হসপিটালে ডাক্তারি করতে, আর সেটাই বোধহয় তার জীবনে সব থেকে ভুল ডিসিশন ছিল। তার জানা ছিল না এই হসপিটালের মধ্যেই মানুষের নামে কিছু নর পিচাস ঘুরে বেড়াচ্ছে। সে তো নিষ্ঠার সাথে ডাক্তারি করতে চেয়েছিল, কিন্তু সেই পিচাসগুলো তার সেই নিষ্ঠার দাম মৃত্যু হিসাবে দিয়েছিল। তার মৃত্যুতে অনেক প্রতিবাদ হয়েছিল, অনেক কিছু হয়েছিল, কিন্তু তাকে যারা মেরেছিল তারা টাকার জোরে নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছিল। প্রমাণের অভাবে তারা শাস্তি পায়নি। কিন্তু বাকিরা সেটা কি করে মেনে নেয় বলুন তো? মেনে নেওয়াটা কি উচিত? উচিত তো নয়, তাই তারা মেনেও নেয়নি। একটু একটু করে 2 বছর ধরে নিজেদেরকে তৈরি করেছে। তারপর হঠাৎই একদিন তার আরেক বান্ধবী আপনার গাড়ির সামনে এসে পড়ে। সে কে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওটা আসলে একটা প্রি প্ল্যান ছিল আপনার কাছে আসার, এই হসপিটালে ঘাঁটি গাড়ার। কারণ আমি তো ডক্টরি পড়িনি, তাই ডক্টরের চাকরি নিয়ে এখানে আসাটা খুব মুশকিল ছিল। সেটা জাংকুকের পক্ষে সম্ভব ছিল, কিন্তু জাংকুককে আমি এই কাজে কখনোই নামতে দিতে পারি না। ওর মতন একটা ডক্টরের এই পৃথিবীতে অনেক প্রয়োজন। ও শুধুমাত্র প্রমাণ জোগাড়ের কাজ করে গেছে, আর বাকি কাজটা করেছি আমি। তোদের একটা একটা সাকরেতকে খুঁজে আমি মেরেছি। পর পর 12 জনকে শেষ করেছি। বেঁচে আছিস তোরা 5 জন। তোকে শেষ করে আর জিমিনকে আমি সঠিক বিচার পাইয়ে দেব। যারা ওর সাথে এমন খারাপ জিনিস করেছে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বলে ত্রিশূল দিয়ে ক্ষত বিক্ষত করতে থাকে তাদেরকে। এই হাত দিয়ে ওর গায়ে হাত দিয়েছিলিস তাই না? এই চোখ দিয়ে নজর দিয়েছিলিস তাই না? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদেরকে। ছেড়ে দেবো? তোরা ছেড়েছিলিস ওকে? ছাড়িসনি। ঠিক এভাবেই হয়তো ও চিল্লেছিল। কেউ ওর চিল্লানো তোরা কানে নিসনি, আর আজ তোদের চিৎকারও কারোর কান অব্দি পৌঁছবে না। মনে পড়ছে যে দিনটার কথা? পড়ছে মনে? কিভাবে সমস্ত কেসগুলোকে ধামাচাপা দিয়েছিলিস পড়ছে মনে? শুনে রাখ, যতবার তোদের মতো অসুরের পৃথিবীতে আসবে ততবারই জন্ম নেবে আমার মতো দুর্গা, তোদের বিনাশ করার জন্য। বলে তে পাগলের মতো তাদেরকে আঘাত করতে থাকে আর জোরে জোরে হাসতে থাকে। জাংকুক চুপচাপ দাঁড়িয়ে দেখছে তেকে। কিছুক্ষণের মধ্যেই সবার চিৎকার শান্ত হয়ে যায়। জাংকুক ছুটে এসে তেকে জড়িয়ে ধরে। তে থাম, এবার থাম তুই। আমি পেরেছি জাংকুক, আমি পেরেছি।
এতদিনে আমি বদলা নিতে পেরেছি। কাল মহালয়া, দেবী পক্ষের শুরু, আর দেবী পক্ষের শুরুর আগে এই ওষুধগুলোকে আমি শেষ করতে পেরেছি। আমি পেরেছি। তুই শান্ত হতে, তুই শান্ত হ। কি করে শান্ত হব জাঙ্কুক? এতগুলো দিন ধরে আমি কষ্টটাকে বুকের মধ্যে চেপে ধরে রেখেছি। কি করে এত সহজে আমি শান্ত হব? আজ যে বড় জিমিনের মুখটা আমার মনে পড়ছে জাঙ্কুক। একটা রাতের জন্য আমি ওর মুখটা ভুলতে পারিনি জাঙ্কুক। একটা রাতের জন্য ভুলতে পারিনি। সব সময় ওর চিৎকার যেন আমার কানে বাজতো। ওর ওর কষ্টগুলো যেন আমি নিজের চোখের সামনে দেখতে পারতাম, জানিস জাঙ্কুক? জানিস, এতগুলো দিনের পরে আজ আমি একটু শান্তিতে ঘুমোবো। এই 2 বছর আমি নিজের চোখের পাতা এক করতে পারিনি। প্রত্যেকটা রাতে ঘুমের ওষুধ খেতে হতো আমাকে ঘুমানোর জন্য, তাতেও ঘুম আসতো না আমার। আমি জানিতে, আমি সবটা জানি। আজ আজ আমার মনটা অনেক হালকা হয়েছে, জানিস জাঙ্কুক? আজ মনে হচ্ছে জিমিন সঠিক বিচার পেয়েছে। চ, বাকি কাজগুলো সেরে ফেলি। এই লোকটার মুখোশ সারা দুনিয়ার সামনে খুলে ফেলতে হবে। সমস্ত প্রমাণগুলো নিয়ে পুলিশের কাছে জমা দিতে হবে। আর শোন, এদের বডি যেন কেউ খুঁজে না পায়। পুলিশ জানবে যে ওর মতন একটা খারাপ লোক ধরা পড়ার ভয়ে গা ঢাকা দিয়েছে। মানুষ যেন সারাটা জীবন ওকে ঘৃণা করে, ওর নাম নিলেও থুতু ফেলে। ঠিক আছে, সবটা হয়ে যাবে, তুই যা, বাকি কাজটা আমি করে ফেলছি। আর শোন, এখান থেকে বেরিয়ে সোজা সুগার বাড়িতে যাবি। আমি রাতে তোর সাথে ওখানেই দেখা করব। আচ্ছা ঠিক আছে। এরপর জাঙ্কুক সমস্ত প্রমাণগুলো পুলিশের কাছে নিয়ে জমা দেয়, আর এটা জানায় কাইকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ কাইকে খোঁজার কাজে লেগে পড়ে, আর সমস্ত জায়গায় জানিয়ে দেওয়া হয় ওকে কেউ যদি কোথাও দেখতে পারে তারা যেন পুলিশের সাথে যোগাযোগ করে। সারা দেশের মানুষ কায়ের নামে থুতু ফেলছে। সমস্ত ঘটনা এখন সবার সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। যদিও সবাই জানতো যে এই লোকটা মোটেও ভালো নয়, তারপরেও কারোর কাছে কোনো প্রমাণ ছিল না। আজ সমস্ত প্রমাণ সবার সামনে ভেসে উঠেছে। জিমিনের মতন অনেক মেয়েরাই আজ হাসছে যারা বেঁচে আছে। প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে সেই বাবা মা যাদের মেয়েরা এরকম অন্ধকারে তলিয়ে গিয়েছে। কেউ বা আশ্রয় নিয়েছে পাগলা গারদে। রাতে জাঙ্কুক সুগার বাড়িতে আসে। তে সোফার মধ্যে বসে আছে। কি হলো, তুই একা বসে আছিস? সুগা কোথায়? এখনো ফেরেনি। তখনই সুগা ঘরে ঢোকে। জিমিন, জিমিন কোথায় তুমি? কখন থেকে ফোন করছি, ফোনটা তোলো না কেন? একটা মেসেজের রিপ্লাই পর্যন্ত দাও না। এই জিমিন! আরে জাঙ্কুক, তোরা কখন এলি? অনেকক্ষণ। তোমার এত দেরি হলো যে? আরে অফিসে একটু কাজ পড়ে গিয়েছিল। দেখ না, জিমিনকে তখন থেকে কল করছি, এই মেয়েটা আর শুধরালো না। বারবার কল করার পরেও কলটা ধরে না, মেসেজ করলেও কোনো রিপ্লাই করে না। তের চোখটা জলে ভরে ওঠে। জিমিনটা বড্ড দুষ্টু হয়ে যাচ্ছে। তোর বান্ধবীকে একটু বোঝা। তুমি চিন্তা করো না সুগাদা, আমি ওকে বকে দেব। হ্যাঁ সুগা, ঠিক বলেছেন, আমরা জিমিনকে বকে দেব। যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে তো। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসছি। আর জিমিনকে বলিস ওকে রান্না করতে হবে না, আমি এসে রাতে রান্নাটা করবো খানে। তুমি চিন্তা করো না, আমি রাতে রান্না করে ফেলেছি। তুই তো আমার লক্ষ্মী বোন। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, জিমিনকে ডেকে আনি। হয়তো আমার অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়েছে বলে সুগা চলে যায়। কেঁদে ওঠে। কাঁদিস না কাঁদছিস কেন? এই 2 বছরে সুগারাকে বাস্তব জীবনে ফিরিয়ে আনতে পারলাম না। ও এখনো কেমন সারাক্ষণ জিমিন করে। ও মনে করে জিমিন ওর সাথেই আছে। জিমিনের সাথে যে সংসার বাঁধার স্বপ্ন দেখেছিল, ও মনে করে সেই স্বপ্নটার সত্যি হয়েছে। ওকে বাস্তব জীবনে ফিরিয়ে আনাটা দরকার। নাতে, ওকে বাস্তব জীবনে ফিরিয়ে আনতে চাস না। বাস্তব জীবনে ফিরে এলে ও এমনিই মরে যাবে। তার থেকে থাক না, ও যেমন আছে সুস্থ স্বাভাবিক মতো অন্তত বেঁচে তো আছে। আর 5টা মানুষের কাছে ও তো একটা স্বাভাবিক মানুষ, তাই না? থাক না, মনের মধ্যে যদি ও জিমিনকে নিয়ে থাকে। খারাপ বাস্তব জীবনে ফিরে আসার থেকে অবাস্তব সুন্দর স্বপ্নে বেঁচে থাকাটা অনেক ভালো। জাঙ্কুকের কথাটা শুনে জাঙ্কুককে জড়িয়ে ধরে। আচ্ছা জাঙ্কুক, তোর কি মনে হয় আমিও পাগল? কখনো কখনো আমিও পাগলের মতো আচরণ করি? নাতে, কখনো মনে হয় না। তোর মধ্যে আমি মা দুর্গাকে দেখতে পাই। আমার তো গর্ব হয়, তোর মতো মেয়ে প্রত্যেকটা ঘরে দরকার।
যেদিন সমস্ত মেয়েরা তোর মতো হতে পারবে, সেদিন মেয়েদের আর কোনো কষ্টই থাকবে না, কেউ তাদের দিকে দু চোখ তুলে তাকাতেও পারবে না। এই ধরনের নরপিশাচের জন্য তোর মতন একটা সাইকোরই প্রয়োজন। আই লাভ ইউ মাই লিটল সাইকো, আই লাভ ইউ টু। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আনিয়ং।